Hello students, you are most welcome in your favorite YouTube channel Simplified Biology and I am your teacher Dhruvo Mahato. আজকের ক্লাসে আমরা জানব বার্থ কন্ট্রোল সম্পর্কে আর তার সাথেই জানব হোয়াট ইজ কন্ট্রাসেপটিভস কাকে বলে। নাম্বার 2, ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড কন্ট্রাসেপটিভস, যে কন্ট্রাসেপটিভস এর মধ্যে কি কি খুবিয়া কি কি সুবিধা থাকতে লাগবে। And number 3, the various natural and artificial process of birth control. So these are the topics for today's class in your simplified biology. যে আজকের ক্লাসে আমরা জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা আলোচনা রাখছি। এখানে কন্ট্রাসেপটিভস অর্থাৎ গর্ভনিরোধক কাকে বলে সেই বিষয়ে আমরা জানব। গর্ভনিরোধক অর্থাৎ কন্ট্রাসেপটিভস এর মধ্যে কি কি খুবিয়া বা কি কি সেখানে তার ক্যারেক্টারিস্টিক্স কি সেগুলি সম্পর্কে জানব এবং তার সাথে আমরা জানব বিভিন্ন ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল প্রসেস সম্পর্কে যার দ্বারা জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। My dear students, actually from my last class perhaps you got to know the exact reasons of population explosions in our country. Actually এর আগের যেটা আমার ক্লাস সেই ক্লাসেই তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমাদের দেশে 1961 অর্থাৎ ইয়ার 1961 থেকে আরম্ভ করে ইয়ার 2001 এই যে মাত্র মাঝে যে 40টা বছর, এই 40টা বছরের ভিতরেই ভারতের জনসংখ্যা 45.05 ক্রোর্স থেকে জাম্প করে কত হয়ে যায় প্রায় 110 ক্রোর্স। এই যে খুব কম সময়ের মধ্যে জাস্ট উইদিন দিস পিরিয়ড ফ্রম 1961 to 2001 ভারতের জনসংখ্যা হঠাৎ এত বেশি হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন। Actually in the history of India this 40 years period was the population explosive periods. আর অ্যাকচুয়ালি আমরা এটাও জেনেছিলাম in our last class that এর কারণটা কি, এর পিছনে অ্যাকচুয়ালি কি কারণ ছিল। Actually after independence due to better healthcare system along with better living conditions ভারতবর্ষে একটা ব্যাপার হয়েছিল যে ড্রামাটিক্যালি ভারতবর্ষের কি হয় ডেথ রেট যেটা 1901 সালে সেই সময় ভারতের ডেথ রেট ছিল 42.6, সেটা কমে গিয়ে 2001-এ সেটা এসে যায় 8.0। আর পাশাপাশি যদি আমরা বার্থ রেট দেখি 1901 সেখানেও কিন্তু বার্থ রেটটা কিন্তু প্রায় ডেথ রেটের সমানই ছিল। সেই সময় ডেথ রেট ছিল 42.6 আর তার তুলনায় বার্থ রেট বা জন্মহার ছিল 49.2, যার জন্য কিন্তু গ্রোথ রেট যেটা ছিল 6.6। ঠিক আছে, কারণ এখানে ডেথ রেট আর বার্থ রেট প্রায় ইকুয়াল ছিল, যার জন্য ভারতবর্ষের যেটা আবাদি পপুলেশনস অফ ইন্ডিয়া সেটার মধ্যে কিন্তু আমরা একটা পপুলেশন গ্রোথের মধ্যে বিশেষ কোনো আমরা এক্সিলারেশন সেই সময় পাইনি, কারণ গ্রোথ রেট খুব সামান্য ছিল 6.6। কিন্তু পরের দিকে কি হয় যেটা আমি বলছিলাম যে আফটার ইন্ডিপেন্ডেন্স ডিউ টু বেটার মেডিকেল হেলথ সার্ভিস এবং পাশাপাশি অ্যালং উইথ বেটার লিভিং কন্ডিশনস, ভ্যাকসিনাইজেশনস, ইমিউনাইজেশনস, ম্যাটার্নাল কেয়ার, এই সমস্ত ব্যাপারগুলি কি হয় পরবর্তীতে ভারতবর্ষের ডেথ রেটটা একদম কমে আসে। ঠিক আছে, কিন্তু সেই হিসাবে কিন্তু বার্থ রেটটা কিন্তু কমেনি। ঠিক আছে, আজকে 2001 সনে যদি আমরা দেখি সেখানে ডেথ রেট কমে এসেছিল 8.0, বার্থ রেট কমে এসেছে 25.8, যার জন্য আমরা দেখছি যে সময়ের সাথে সাথে ফ্রম 1901 1901 সালে ভারতবর্ষে যেটা পপুলেশন গ্রোথ রেট ছিল সেটা ছিল 6.6। তারপর ধীরে ধীরে কিন্তু ভারতবর্ষে পপুলেশন গ্রোথ রেট বেড়ে গেছে 10, 14, 12.5, 18.9 এভাবে বেড়ে গিয়ে মাঝখানে বিশেষ করে 1961-এ পপুলেশন গ্রোথ রেট বেড়ে গিয়ে হয় 22.2। ঠিক আছে, মাইন্ড ইট, যেটা পপুলেশন এক্সপ্লোশন পিরিয়ড সেটা কিন্তু স্টার্ট হয়েছিল 1961
আর এই ডাটাতে আমরা স্পষ্ট পাচ্ছি যে 1961 থেকেই অ্যাকচুয়ালি ভারতবর্ষে পপুলেশন গ্রোথ রেট সবচেয়ে হাইয়েস্ট ছিল। আর সেই সময় বার্থ রেট 41.2 ছিল, আর ডেথ রেট তার প্রায় 50% হয়ে গেছিল 19.0। অবশ্য এরপর কিন্তু ধীরে ধীরে 71ও সেম গ্রোথ রেট ছিল, 81 টু 1990 আবার কমে আসছে। এরপরে 1990 থেকে 1990 সাল থেকে কিন্তু ভারতবর্ষে আবার গ্রোথ রেট কিন্তু কমে গেছে। কারণ এখানেও আমরা স্ট্যাটিস্টিক্স দেখছি যে 1981 সালের পর, ঠিক আছে, ধীরে ধীরে কিন্তু যেটা বার্থ রেটও কিছুটা কমে আসছে, কিন্তু যে হিসাবে কমে আসতে লাগছিল সেই হিসাবে কিন্তু কমে আসেনি। অ্যাকচুয়ালি এর পরের যেটা গ্রাফ, যেটা আমি লাস্ট ক্লাসেও আমি আলোচনা করেছিলাম, সেই গ্রাফটাতে দেখিয়েছিলাম যে ভারতবর্ষে অ্যাকচুয়ালি ডেথ রেটটাকে যেভাবে আমরা কন্ট্রোল করতে পেরেছি, ঠিক সেই হিসাবে কিন্তু বার্থ রেটটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারিনি, এখন একটা গ্যাপ রয়ে গেছে। আসলে ব্যাপারটা কিছুটা এরকম যে যেটা ডেথ রেট সেটা তো অনেক নিচে নেমে গেছে, ডেথ রেটটাকে আমরা অনেক নিচে নামিয়ে নিয়ে আসতে পারছি, কিন্তু সেই হিসাবে বার্থ রেটটাকে কিন্তু আমরা নিচে নামাতে পারিনি। তো এই যে একটা গ্যাপ রয়ে গেছে, ঠিক আছে, যে ডেথ রেট অনেক নিচে নেমে গেছে কিন্তু বার্থ রেটটাকে আমরা নিচে নামাতে পারিনি, এটাকে আরও নিচে নামাতে লাগবে। কারণ এই স্ট্যাটিস্টিক্সটাতেই আমরা দেখতে পাচ্ছি যে ডেথ রেট 8.0-তে নেমে গেছে, কিন্তু বার্থ রেট কততে আছে 25.8। কিন্তু ইয়ার 1901 সালে কিন্তু বার্থ রেট আর ডেথ রেট প্রায় সেমই ছিল, ঠিক আছে। তার মানে বার্থ রেটটাকে আমরা ঠিক কন্ট্রোল করতে পারিনি। ভারতবর্ষে যেটা জন্মহার সেখানে আমরা বিশেষ কোনো কন্ট্রোল করতে পারিনি, ম্যানেজ করতে পারিনি। সেটাই আমি বলতে চাচ্ছি যে ডেথ রেট অনেক নিচে নেমে গেছে, কিন্তু বার্থ রেটটাকে কিন্তু আমরা নিচে নামাতে পারি। তো এই যে একটা গ্যাপ রয়ে গেছে না, ঠিক আছে, এটাই হচ্ছে কারণ যার জন্য আমাদের ভারতবর্ষে এই যেটা পপুলেশন এক্সপ্লোশন হয়েছিল 1961 সাল থেকে 2001-এর মধ্যে। অবশ্য এখন পপুলেশন যেটা গ্রোথ রেট সেটা তো কমে আসছে, হ্যাঁ কমে আসছে, কিন্তু তথাপি এখনো প্রতি হাজারে প্রায় 18.2 বার্থ হচ্ছে ভারতবর্ষে। তো ব্যাপার হচ্ছে এখন যদি আমরা আমাদের যেটা র্যাপিডলি যেটা গ্রোয়িং ইন্ডিয়ান পপুলেশনস, ঠিক আছে, এই যেটা র্যাপিডলি গ্রোয়িং যেটা পপুলেশনস অফ ইন্ডিয়া, সেটাকে কি করে আমরা চেক করব, কি করে সেটাকে আমরা কন্ট্রোল করব? সেটাকে কন্ট্রোল করা একমাত্র সম্ভব হবে যদি আমরা বার্থ রেটটাকেও যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। ঠিক যেভাবে গ্রোথ রেটটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসছি, ঠিক আছে, বর্তমানে এটা 8.0, অবশ্য এটা 2001-এর এটা রিপোর্ট, ঠিক আছে। ঠিক সেই হিসাবে বার্থ রেটটাকেও আমাদেরকে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। কারণ বার্থ রেটটাকে কি করে আমরা কমাবো? বার্থ রেটটাকে কমানোর প্রসেসটাই হচ্ছে কি বার্থ কন্ট্রোল, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এখন ব্যাপার হচ্ছে হোয়াট ইজ বার্থ কন্ট্রোল, ঠিক আছে। অ্যাকচুয়ালি বার্থ কন্ট্রোল বেসিক্যালি সাম ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল প্র্যাকটিসেস of preventing unwanted pregnancies. Keep remember the definitions. যে what is birth control? Actually in definition it has been said that birth control actually some natural and artificial practices by which unwanted pregnancies can be prevented. ঠিক আছে, এই হচ্ছে বার্থ কন্ট্রোল। অ্যাকচুয়ালি এই যেটা বার্থ কন্ট্রোল, সেখানে কিছু ন্যাচারাল প্র্যাকটিস আছে, কিছু ন্যাচারাল প্রসেস আছে, কিছু আর্টিফিশিয়াল প্রসেস আছে অফ প্রিভেন্টিং দ্য আনওয়ান্টেড প্রেগনেন্সিস। তো ইন আর্টিফিশিয়াল যেটা বার্থ কন্ট্রোল প্র্যাকটিস, ঠিক আছে, সেখানে অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপস অফ ড্রাগস, then the spermicidal chemicals in the form of foams, gels, then intrauterine devices like IUDs, and then male condoms, then female condoms, and in some cases surgical sterilizations like vasectomy, tubectomy is also done. And if baby comes, আর যদি বাচ্চা এসে যায়, ঠিক আছে, যদি ফিমেল যদি কনসিভ করে যায়, দেন
there remains only one options, and that is induced abortions, অর্থাৎ কৃত্রিম যেটা গর্ভপাত, যেটাকে আমরা এমটিপি বলি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। Anyway, my dear students, এখন আমরা জানবো actually what are contraceptives. Actually, there are two words. One is contraception and the second one is the contraceptives. দুটা ওয়ার্ড মনে রাখবে, একটা হচ্ছে contraception, একটা হচ্ছে contraceptives. Contraception is the birth control, অর্থাৎ যেটা বার্থ কন্ট্রোলটাকেই আমরা contraception বলতে পারি। বার্থ কন্ট্রোল can also be called as contraceptions. So এখানে কোনো ডাউট হতে লাগে না। And the drugs and the devices, যেখানে এখানে যে দেখানো হয়েছে, the contraceptive pills, the implants, the hormonal loops, the condoms, the IUDs, এই যে বিভিন্ন ধরনের ডিভাইসেস, ড্রাগস, এছাড়াও যেগুলি স্পার্মিসাইডাল, যেগুলি জেলস বা ফোমস, এই যে ডিভাইসেস অ্যান্ড ড্রাগস যেগুলি আছে, ঠিক আছে, হুইচ আর অ্যাকচুয়ালি ইউজড ফর বার্থ কন্ট্রোল, ফর প্রিভেন্টিং আনওয়ান্টেড প্রেগনেন্সিস আর কল দি কন্ট্রাসেপটিভ। সো আমার মনে হয় এখানে কোনো ডাউট থাকতে লাগে না যে কন্ট্রাসেপশন মানে বার্থ কন্ট্রোলকেই আমরা কন্ট্রাসেপশন বলি, ঠিক আছে। আর কন্ট্রাসেপটিভস মানে যে বার্থ কন্ট্রোল করতে গেলে কি কি লাগবে, যেমন বার্থ কন্ট্রোল করতে গেলে কন্ট্রাসেপটিভ পিলসের দরকার হবে। বার্থ কন্ট্রোল কি দিয়ে করা হবে? কন্ডমস ইউজ করে করা যেতে পারে, আইইউডি ব্যবহার করে করা যেতে পারে। বার্থ কন্ট্রোল কি করে করা যেতে পারে? বা হরমোনাল লুপস বা ইমপ্লান্টস, এরকম বিভিন্ন ধরনের ডিভাইসেস অ্যান্ড ড্রাগস আছে, ঠিক আছে, সেগুলি দ্বারা বার্থ কন্ট্রোল করতে পারি। তো অল দিস অ্যাকচুয়ালি যেগুলি ড্রাগস অ্যান্ড ডিভাইসেস সামগ্রী, হ্যাঁ, হুইচ আর ইউজড ফর প্রিভেন্টিং দ্য আনওয়ান্টেড প্রেগনেন্সিস আর কল দি কন্ট্রাসেপটিভস। নাও এবার আমরা জানবো অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড কন্ট্রাসেপটিভস, যে গর্ভনিরোধকের মধ্যে কি কি খুবিয়া হতে লাগবে, কি কি তার মধ্যে ক্যারেক্টারিস্টিক্সগুলি থাকতে লাগবে, ঠিক আছে। তো এবার আমরা আলোচনা করছি ক্যারেক্টারিস্টিক্স অফ গুড কন্ট্রাসেপটিভস মানে গর্ভনিরোধক, ঠিক আছে। তো কি কি খুবিয়া থাকতে লাগবে গর্ভনিরোধকের মধ্যে? নাম্বার 1, দ্য কন্ট্রাসেপটিভ শুড বি ইউজার ফ্রেন্ডলি, সেটা ইউজার ফ্রেন্ডলি হতে লাগবে। সেকেন্ড ওয়ান, ইজি টু ইউজ, সেটা ব্যবহারে সহজ হতে লাগবে, যে ইউজার সে যাতে সহজে সেটাকে ব্যবহার করতে পারে। থার্ড কি, কন্ট্রাসেপটিভ যেটা থাকবে সেটা উইদাউট এনি সাইড ইফেক্টস, কারণ কন্ট্রাসেপটিভ ব্যবহার করে যদি অন্যান্য বিভিন্ন রোগ বিসুখ হতে আরম্ভ করে, ঠিক আছে, কন্ট্রাসেপটিভ ইউজ করার পর যদি নানা ধরনের মেডিকেল কমপ্লিকেশনস হয়, অন্যান্য রোগের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তার সেই কন্ট্রাসেপটিভ ব্যবহার করে লাভ নেই। কাজে কন্ট্রাসেপটিভসের মধ্যে একটা খুবিয়া হতে লাগবে, সেটা হচ্ছে উইদাউট এনি সাইড ইফেক্টস। এরপর কি, কমপ্লিটলি ইফেক্টিভ, 100% ইফেক্টিভ ইন প্রিভেন্টিং প্রেগনেন্সি, যে এমন না যে কন্ট্রাসেপটিভ ইউজ করার পরেও যদি বাচ্চা এসে যায়, অর্থাৎ ফিমেল যদি কনসিভ করে যায়, তাহলে এরকম কন্ট্রাসেপটিভসের দিয়ে তো কাম নেই। তো কন্ট্রাসেপটিভ কমপ্লিটলি 100% ইফেক্টিভ হতে লাগবে ইন প্রিভেন্টিং প্রেগনেন্সি। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান শুড বি রিভার্সেবল এই জন্যই কারণ এই মুহূর্তে হয়তো বাচ্চার প্রয়োজন নেই, যার জন্য যে কোনো কাপলস হয়তো বিভিন্ন ধরনের কন্ট্রাসেপটিভ সে ব্যবহার করছে জাস্ট টু প্রিভেন্ট দ্য আনওয়ান্টেড প্রেগনেন্সি, কিন্তু যখন বাচ্চার দরকার হবে তখন যেন সে গর্ভধারণ করতে পারে, ঠিক আছে। এই জন্য কন্ট্রাসেপটিভ যেগুলি ইউজ করুক, সেটা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করুক বা আইইউডিজ ইউজ করুক, এগুলি রিভার্সেবল হতে লাগবে। এরকম না যে কন্ট্রাসেপটিভ ইউজ করলে আর ভবিষ্যতে আর বাচ্চা হবে না, ঠিক আছে। যদি সেরকম হয় তাহলে সেই কন্ট্রাসেপটিভ ইজ নট এ গুড কন্ট্রাসেপটিভস, ঠিক আছে। তাই দিস আর দ্য, এগুলি অ্যাকচুয়ালি কন্ট্রাসেপটিভসের মধ্যে এই খুবিয়াগুলি থাকতে লাগবে, অর্থাৎ এই সুবিধাগুলি থাকতে হবে। তো কি কি ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড কন্ট্রাসেপটিভ? নাম্বার 1, ইউজার ফ্রেন্ডলি হতে লাগবে, ইজি টু ইউজ হতে লাগবে, নো সাইড ইফেক্টস, 100% ইফেক্টিভ হতে লাগবে ফর ইন প্রিভেন্টিং দ্য আনওয়ান্টেড প্রেগনেন্সিস, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ দ্য শুড বি রিভার্সেবলস হতে লাগবে, ঠিক আছে। এবার আমরা now we will get informations about various contraceptive methods. অ্যাকচুয়ালি আমি অল্প আগে আলোচনা করে দিলাম যে কন্ট্রাসেপটিভস যেটা মেথডস, অর্থাৎ যেটা বার্থ কন্ট্রোল মেথড, গর্ভনিরোধক যেটা প্রসেস, সেটা দু ধরনের হতে পারে। কিছু ন্যাচারাল প্রসেস আছে কল দি ন্যাচারাল কন্ট্রাসেপটিভ মেথডস। ইট ইনক্লুড দ্য পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স,
কয়টাস ইন্টাররুপ্টাস অ্যান্ড ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। আমরা এগুলি ব্যাপারে সব অল্প পরেই জানবো। আর কিছু আর্টিফিশিয়াল প্রসেস আছে, আর্টিফিশিয়াল কিছু প্রসেস আছে যেটার দ্বারা বার্থ কন্ট্রোল করা সম্ভব। ঠিক আছে, সে আর্টিফিশিয়াল যেটা প্রসেস সেটাকে বলে আর্টিফিশিয়াল কন্ট্রাসেপটিভস। দ্যাট আর্টিফিশিয়াল কন্ট্রাসেপটিভস ইনক্লুডস কন্ডমস, ফেমিডমস, এগুলি বিভিন্ন ধরনের বেরিয়ার ডিভাইসেস। তার সাথে থাকবে আইইউডিস, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস অনেক ধরনের হয়, কপার রিলিজিং টাইপস হয়, হরমোন রিলিজিং টাইপসের হয়, আমরা সেগুলি সম্পর্কেও জানবো আগামীতে। ওরাল কন্ট্রাসেপটিভস, এগুলি অ্যাকচুয়ালি ওরাল পিলস। ঠিক আছে, এগুলি অ্যাকচুয়ালি হরমোনাল পিলস, প্রোজেস্ট্রন হরমোনস। আর আজকাল বিভিন্ন হরমোনের কম্বিনেশনও আজকাল ওরাল পিলস তৈরি করা হচ্ছে, যেমন প্রোজেস্ট্রন, ইস্ট্রোজেন হরমোন, এগুলির মিক্স করেও ওরাল পিলস তৈরি করা হয়। এছাড়াও কিছু সার্জিক্যাল মেথডসও আছে, যেমন ভ্যাসেকটমি, টিউবেকটমি, এগুলি সম্পর্কে জানতে হবে আমাদের। প্লাস আর যদি ফিমেল কনসিভ করে যায়, আনওয়ান্টেড প্রেগনেন্সি এসে যায়, তাহলে তো আমি বললামই যে সেখানে আর কোনো অপশন নেই। দ্য লাস্ট অপশন ইজ এমটিপি, অর্থাৎ যেটা কৃত্রিম গর্ভপাত করাতে হবে তখন, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এবং এই যেটা কৃত্রিম গর্ভপাত বা যেটা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, ইট ইজ সেফ উইদিন ফার্স্ট ট্রাইমেস্টার, প্রথম 3 মাসের মধ্যেই ব্যাপারটা কিন্তু সেফ। আর তারপরে ইট বিকাম ভেরি রিস্কি হয়ে যায়। এনিওয়ে, এখন প্রথমে আমরা জেনে নিব হাউ ডাজ দিস কন্ট্রাসেপটিভস অ্যাকচুয়ালি ওয়ার্ক। এই কন্ট্রাসেপটিভসগুলি যেমন আইইউডিস, কন্ডমস, ফেমিডমস, ওরাল পিলস, ঠিক আছে, এবার ভ্যাসেকটমি, টিউবেকটমি, এগুলি কি করে ফাংশন করে, এগুলি কাজ করার থিওরিটা কি সেটা আমাদেরকে জানতে হবে। এবার আসলে ব্যাপারটা হচ্ছে কি, ডিউরিং every menstrual cycle within the period of 10 to 17 day, ঠিক আছে, আমি লাস্ট লেকচার্সগুলিতে যখন মেনস্ট্রুয়াল সাইকেল পড়িয়েছিলাম সেখানে কিন্তু ইন ডিটেলস বলা হয়েছে যে অ্যাকচুয়ালি যেটা ওভারির ভিতর যেটা রাইপেন গ্রাফিয়ান ফলিকেল, সেখান থেকে এক্স্যাক্টলি ঠিক কোন সময় ওভুলেশন হয়, অর্থাৎ এগটা রিলিজড হয়। তো আমি সেটাই বলছি যে ডিউরিং এভরি মেনস্ট্রুয়াল সাইকেল উইদিন দ্য পিরিয়ড অফ 10 to 17 days, ঠিক আছে, মেনস্ট্রুয়েশনের পর 10 থেকে 17 দিনের ভিতরে কোনো না কোনো একটা দিনে কি হয়, একটা রাইপেন্ড গ্রাফিয়ান ফলিকেল থেকে কি হয়, ওভুলেশনস হয় আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ লুটিনাইজিং হরমোনস। And when ovulations takes place, an egg is released by one of the ovaries in the woman's body. এরপর কি হয়, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে the egg then passes through the fallopian tube, and if it is not fertilized in the fallopian tube, it goes into the uterus where it dies and disintegrates, and the egg then passes out of the woman's body as a part of the normal monthly bleeding called the menstruation. এগুলো আমি আগের ক্লাসেও বলেছি যে মেনস্ট্রুয়েশন সাইকেলের, ঠিক আছে, 10 দিনের থেকে 17 দিনের ভিতরে এর মধ্যে কোনো একটা দিনে কি হয়, ওভুলেশনস হয়ে যায়। এক্স্যাক্টলি 14 দিনেই যে হবে সেটা না, একটা পিরিয়ড থাকে, সেটা ভ্যারি করতে পারে। আর সেই এগ রিলিজ হওয়ার পর সেটা যখন ফ্যালোপিয়ান টিউবে গিয়ে পৌঁছায়, আর যদি সেটা ফার্টিলাইজড না হয়, তাহলে সেটা ধীরে ধীরে কি হবে, ফ্যালোপিয়ান টিউব দিয়ে পাস হয়ে সেই ইউটারাসে চলে আসবে, আর সেটা নষ্ট হয়ে যাবে। আর একটা সময় সেই নষ্ট হয়ে যাওয়া এগ, সেটা কি হবে, ওমেন্স যেটা ইউটেরাস, সেখান থেকে এটা মান্থলি ব্লিডিং বা মেনস্ট্রুয়েশন আমরা যেটা বলি, সেই সময় সেটা বের হয়ে আসবে। But during sexual intercourse, millions of sperms are released by the males into the woman's vagina. ঠিক আছে, আর যখন এগ রিলিজড হবে, এগটা যখন রিলিজড হয়, ঠিক সেই সময় যদি ইফ ফিমেল গেটস ইনভলভড ইন সেক্স, তাহলে মিলিয়নস অফ স্পার্মস, পুরুষের থেকে মিলিয়নস অফ স্পার্মস কোথায় রিসিভড হবে, ইনটু দ্য ইউটেরাস। ফিমেল এরকম মিলিয়নস অফ স্পার্মস রিসিভ করে ফ্রম দি মেল ইন হার ইউটেরাস, ঠিক আছে। এবং এরপর কি হবে, ইউটেরাস থেকে সেই স্পার্মসগুলি ট্রাভেল করবে
they will travel into the fallopian tubes, and if an egg and sperm unite in one of the tubes, ঠিক আছে, এইভাবে যেটা এগ বের হয়েছে, একটা একটা এটার থেকেও বের হতে পারে, অথবা এদিকে এদিকে যেটা ওভারি আছে সেখান থেকেও এগ বের হতে পারে। ইট ইজ এ রেয়ার কেস যে দুটা ওভারির থেকে একসঙ্গে দুটা এগ বের হবে, এটা হয় না, এটা ভেরি রেয়ার কেস। ঠিক আছে, তারপরে তাহলে কি হলো, তো এখান থেকে যখন একটা বের হবে, সেই একটা বের হওয়ার পর যখন ফ্যালোপিয়ান টিউবসের মধ্যে থাকবে, ঠিক ওই পিরিয়ডে, ওই পিরিয়ডটাকে অ্যাকচুয়ালি ফার্টাইল পিরিয়ড বলা হয়, ওই পিরিয়ডে যদি ইফ ফিমেল ইনভলভড ইন দ্য সেক্স, then female receives millions of sperms in her uterus from her male partner, আর তারপরে স্পার্মস কি করবে, ইউটেরাস দিয়ে এটা এটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে ট্রাভেল করবে, এবং ফাইনালি দিস স্পার্ম উইল ইউনাইট উইথ দ্য এগ, এবং সেখানে গিয়ে একটা কি হবে, ফার্টিলাইজড হবে। অ্যান্ড ওয়ান্স এগ ইজ ফার্টিলাইজড, একবার যদি একটা ফার্টিলাইজড হয়, তো ফিমেল কনসিভ করে গেল, অ্যান্ড ওয়ান্স সাচ চাইল্ড ইজ বর্ন, আর এইভাবেই বাচ্চা জন্মায়। এনিওয়ে, নাও আফটার নোয়িং দ্য প্রসেস বাই হুইচ এ চাইল্ড ইজ বর্ন, যে কী করে একটা বাচ্চা জন্মায় সেটা জানার পর, ইফ উই ওয়ান্ট টু চেক, এবার যদি আমরা এটাকে চেক করতে চাই, দেন দেয়ার মে বি ভেরিয়াস পসিবল ওয়েস, সেক্ষেত্রে কিন্তু অনেক পসিবল ওয়েজ আছে, অনেক ব্যবস্থা আছে, যার মধ্যে জেনে গেলাম যে কি করে বাচ্চা হতে পারে। আর এই ব্যাপারটাকে যদি আমরা চেক করতে চাই, তাহলে অনেক ধরনের রাস্তা আছে। কি কি রাস্তা আছে? ফর এক্সাম্পল, নাম্বার 1, যদি ওভুলেশনটাকে স্টপ করে দেওয়া যেতে পারে, যদি ওভুলেশনটাকে আপনি স্টপ করে দেওয়া যায়, তাহলে কোনো এগই রিলিজ হবে না। ইন দ্যাট কেস দেয়ার উইল বি নো চান্স অফ প্রেগনেন্সি, কারণ এগই রিলিজ হচ্ছে না, তো ফার্টিলাইজেশন কি হবে? তো এটা একটা রাস্তা। দ্য সেকেন্ড ওয়ান, if some barriers can be created between egg and sperm, in that case sperm will not able to fertilize the egg, so there will be no fertilizations and no conceptions, অর্থাৎ এখান থেকে যেটা এগ রিলিজড হবে, সেকেন্ড রাস্তা বলছি, যে এগ রিলিজড হলো, আর এই অবস্থায় যদি ফিমেল ইনভলভড ইন সেক্স, তাহলে ফিমেল ইউটেরাস যেটা মিলিয়নস অফ স্পার্ম রিসিভ করবে, সেই স্পার্মটা ধীরে ধীরে কি হবে, ইউটেরাসের মধ্যে দিয়ে ট্রাভেল করবে ফ্যালোপিয়ান টিউব হয়ে। এখন এগ তো এদিক দিয়ে আসবে, স্পার্ম এদিক দিয়ে যাবে, এবার স্পার্ম আর এগের মাঝে যদি কিছু একটা প্রতিবন্ধক, কিছু একটা বাধার সৃষ্টি আমরা করে দিই, কিছু একটা ব্যারিয়ার তৈরি করে দিই, যাতে স্পার্ম গিয়ে এগের সঙ্গে কন্ট্যাক্ট করতে না পারে, তাহলে ফার্টিলাইজেশন হবে না, কাজে কোনো প্রেগনেন্সি হবে না, কোনো আনওয়ান্টেড প্রেগনেন্সি আসবে না, গর্ভধারণ করার কোনো চান্সই থাকবে না। অ্যান্ড নাম্বার 3, if somehow motility of the sperms and the fertilizations of the sperms can be damaged or reduced, in that case there will be no chance of fertilizations, no pregnancy, যে এমনও যদি করা যেতে পারে যে স্পার্ম যখন ইউটেরাসের ভিতরে প্রবেশ করে, ইউটেরাসের ভিতরে স্পার্ম আসার পর যদি সেই স্পার্মসগুলি সব যদি নষ্ট হয়ে যায়, তার মোটেলিটি নষ্ট হয়ে গেল, তার ফার্টিলাইজেশন করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, যদি করে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু এটা আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে চেক করবে। And the 4, if histological changes can be done in the endometrium of uterine wall for making it unsuitable for embryo implantations, then it will check the childbirth. যার একটা রাস্তা কি, যেখান থেকে যেটা রিলিজড হবে সেটা হয়তো ফার্টিলাইজড হলো, ফার্টিলাইজড হলে ধীরে ধীরে সেটা কি হবে, একটা এমব্রায়োতে ডেভেলপড হতে আরম্ভ করবে, ফাইনালি কি হবে, বাচ্চা হতে গেলে সেই এমব্রায়োটা এসে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে এসে সেটা অ্যাটাচড হতে লাগবে। যদি এরকম কিছু একটা করে দেওয়া যায় যে ইউটেরাসের যেটা এন্ডোমেট্রিয়াম তার কিছু হিস্টোলজিক্যাল চেঞ্জেস করে দেওয়া গেল, ঠিক আছে, এটা তো এই যেটা ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম ওয়াল, এটার মধ্যে যদি কিছু হিস্টোলজিক্যাল এমন কিছু চেঞ্জেস আমরা ক্রিয়েট করে দিতে পারি যে সেখানে এমব্রায়োটা এসে এখানে অ্যাটাচডই হতে পারছে না, ওখানে ইমপ্লান্টেশনই হচ্ছে না, তাহলে বাচ্চা আসবে কি করে? তো এটা একটা প্রসেস হতে পারে, এভাবে চাইল্ড বার্থটাকে কন্ট্রোল করা যেতে পারে। অ্যাকচুয়ালি মাই ডিয়ার স্টুডেন্টস, all the contraceptives actually works, all the contraceptives, অল্প আগে আমি যে contraceptives গুলি দেখালাম, they works in this theory. For example, the contraceptive pills, এগুলি বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায়, আই পিল,
নো উইল, আনওয়ান্টেড, এরকম নানান ধরনের ব্র্যান্ডস মার্কেটে অ্যাভেলেবল। আমি অল্প আগে বলেছিলাম দ্যাট দিস কন্ট্রাসেপটিভ পিলস আর অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড বাই হরমোনস। এগুলো অ্যাকচুয়ালি হরমোন ট্যাবলেটস, প্রোজেস্টেরন, বা আমি এটাও বলেছিলাম যে কম্বিনেশনে তৈরি করা হয় প্রোজেস্টন অ্যান্ড এস্ট্রোজেন্স। অ্যাকচুয়ালি এই ওরাল পিলস করে কি? অ্যাকচুয়ালি যারা ইউজার্স, দ্য ওমেন্স, যারা রেগুলারলি এ ধরনের ওরাল পিলস নিচ্ছে, অ্যাকচুয়ালি ওরাল পিল কি করছে? they actually cause anovulations, that is a stop ovulations, thus prevent the pregnancy। অল্প আগে বললাম আমি যে যদি ওভুলেশনটাকে বন্ধ করে দেওয়া যেতে পারে, যদি এখান থেকে ওভুলেশনটাকে স্টপ করে দেওয়া যেতে পারে, তাহলে তো কোনো চান্সই নেই প্রেগনেন্সির। তো যারা ওরাল পিলস ইউজার, তাদের বডিতে কি হয়, টেম্পোরারিলি তাদের যেটা ওভুলেশন সেটা স্টপ হয়ে যায়, ওভুলেশন হয় না। তো এইভাবে ওরাল পিল এই থিওরিতে কাজ করছে। ঠিক তেমনি যেটা কন্ডমস, এটা একটা বেরিয়ার কন্ট্রাসেপটিভ মেথডস। তো কন্ডম অ্যাকচুয়ালি কি, কন্ডম দু ধরনের হয় অ্যাকচুয়ালি, মেল কন্ডম অ্যান্ড ফিমেল কন্ডমস আছে। দিস আর অ্যাকচুয়ালি বেরিয়ার কন্ট্রাসেপটিভস and which checks the pregnancy. These structures actually check the pregnancy by preventing depositions of semen into the vagina. Actually, condom actually is a thin sheet, usually made up of latex or rubber. Actually, rubber, and these condoms are actually used to cover the penis. This is the penis, used to cover the penis. পেনিসের উপর এটা পরিয়ে দেওয়া হয়, ঠিক আছে, বিফোর বিং ইনভলভড ইন দ্য সেক্স। তাতে কি হবে, পুরুষের যেটা ইজাকুলেশন হবে, সেমেন যেটা ইজাকুলেশন হবে, সেই সেমেনটা বের হতে পারবে না। সেই সেমেনটা এই যেটা কন্ডম দিয়ে যেটা পেনিসটাকে কভার করে দেওয়া আছে, সমস্ত সেমেন এই কন্ডমের ভিতরেই রয়ে যাবে। কাজে সেই সেমেন আর ফিমেলের যেটা ভ্যাজাইনা বা ইউটেরাসে পৌঁছাতে পারবে না। তো এইভাবে কন্ডম কাজ করছে, একটা বেরিয়ার হিসাবে কাজ করছে। এখানে স্পার্মকে এগের সঙ্গে মিট হতে দিচ্ছে না। ঠিক তেমনি নানা ধরনের কন্ট্রাসেপটিভস, আইওডিস আছে। আইওডিস মিনস ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস, এগুলি সম্পর্কেও আমরা পরবর্তীতে জানবো। এখানে কপার টি আছে, তারপর হরমোনাল রিলিজিংস আইওডিস আছে। এগুলিকে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস বলে। খুব স্মল সাইজড হয়, ছোট্ট আকারের হয় এগুলি। অ্যান্ড অ্যাকচুয়ালি হোয়েন দিস আর ইমপ্লান্টস, এই যেগুলো দেখছি আমরা, এগুলিকে যখন ইমপ্লান্টস করে দেওয়া হয়, এগুলিকে যখন ফিমেল ইউটারাসের ভিতর যখন এটাকে ইমপ্লান্ট করে দেওয়া হয়, দিস আইওডিস দেন সাপ্রেস দি মোর্টালিটি অফ দ্য স্পার্মস ডিউরিং সেক্স। আমি অল্প আগে বলেছিলাম, the female uterus will receive the millions numbers of sperms from her male partners, কিন্তু সেই স্পার্মসগুলির যেটা মোর্টালিটি সেটা নষ্ট হয়ে যায় ইন প্রেজেন্স অফ আইওডিস। অ্যান্ড এর ফলে স্পার্মের ফার্টিলাইজেশন ক্যাপাসিটিও নষ্ট হয়ে যায়। অ্যান্ড দিস আইওডিস অলসো ব্রিংস হিস্টোলজিক্যাল চেঞ্জেস। এটা অনেক ফাংশনস আছে, অনেক ইফেক্টস আছে, ঠিক আছে। এই আইওডি এছাড়াও কি করে, ব্রিংস দ্য হিস্টোলজিক্যাল চেঞ্জেস of the endometrium wall of the uterus, making them very unsuitable for the attachment of the embryo. তো এইভাবে কোনো মহিলা সে তার ইউটেরাসের মধ্যে এরকম আইইউডিক ইমপ্লান্টস করে নিতে পারে। এভাবে আইইউডি ইমপ্লান্টস থাকলে সেখানে গর্ভধারণ করার চান্সেস থাকবেই না, অলমোস্ট নীল। আর আগেও বলেছি, আর যদি আনওয়ান্টেড প্রেগনেন্সি এসে যায়, বাচ্চা এসে যায়, তাহলে তো ওই একটাই অপশন, আর তো কোনো অপশনস নেই। দ্যাট ইজ দ্য এমটিপি, মিনস আর্টিফিশিয়াল অ্যাবর্শনস, কৃত্রিম যেটা গর্ভপাত করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ অলসো সেফ উইদিন ফার্স্ট ট্রাইমেস্টার, প্রথম 3 মাসের মধ্যেই। এনিওয়ে, এই নানা ধরনের যে আচ্ছা, তার সাথে আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে এই যে আর্টিফিশিয়াল বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথডস, তার মধ্যে কিন্তু সার্জিক্যাল প্রসেসও আছে, যেটা আমি আগেও বলেছিলাম। অবশ্যই এইগুলির ব্যাপারে আমরা জানবো পরে ইন ডিটেলস পরবর্তী ক্লাসগুলিতে। আমি জাস্ট দেখিয়ে রাখছি এখানে যে সার্জিক্যালটা হচ্ছে পার্মানেন্ট, কিন্তু এটা দিস ইজ নট রিভার্সেবল। এক্ষেত্রে কি হয়, সার্জারি মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। দি মেল, ইন কেস অফ মেল, দি সার্জিক্যাল যেটা মানে স্টেরিলাইজেশন প্রসেস ইজ কল দি ভ্যাসেক্টমি। এখানে অ্যাকচুয়ালি কি করা হয়, যেটা স্পার্ম ক্যারিং ডাক্ট, ভাসা ডেফারেন্সেস, এগুলিকে কেটে দেওয়া হয়, কেটে দিয়ে এগুলোকে টাইট করা হয়, অর্থাৎ বেঁধে দেওয়া হয়।
কাজে কি হয়, এখান থেকে অ্যাকচুয়ালি সেমেন থেকে ডিসচার্জ হবে, কারণ সেমেন যেটা সেমিনাল প্লাজমা, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ সেমিনাল ভেসিকেলস, প্রোস্টেট গ্ল্যান্ড, এগুলি তো সেমিনাল প্লাজমাটা তৈরি করে। কিন্তু সেই সেমিনাল প্লাজমাতে স্পার্মটা আসবে কোথার থেকে? স্পার্ম উইল কামস ফ্রম দ্য টেস্টিস। কিন্তু যদি ভাসা ডিফারেন্সকে যদি কেটে দেওয়া হয়, তাহলে সেই স্পার্মস আর আসতে পারে না। কাজে এই ধরনের পুরুষের যেটা সেমেন, সেই সেমিনাল প্লাজমাতে কোনো ধরনের স্পার্ম ক্রাউন্স থাকবে না, কাজে চান্সেস নেই কোনো ধরনের প্রেগনেন্সির। তো দিস ইজ কল্ড দি ভ্যাসেক্টমি। আর একই ধরনের অপারেশনস আমরা সার্জারি করতে পারি ইন কেস অফ ফিমেল বডি। ইন ফিমেল বডি দিস সার্জিক্যাল স্টেরিলাইজেশন প্রসেস ইজ কল্ড দি টিউবেক্টমি। এখানে কি করা হয়, যেটা ফ্যালোপিয়ান টিউব, ইট ইজ দ্য এগ ক্যারিং ডাক্ট, সেটাকে কেটে দেওয়া হয় এবং বেঁধে দেওয়া হয়। যার ফলে কি হয়, এগ তো রিলিজ তো হয়, কিন্তু সেটা টিউবের ভিতরেই নষ্ট হয়ে যায়। ঠিক আছে। আর ডিউরিং নর্মাল আনপ্রোটেক্টেড যখন সেক্স হয়, অ্যান্ড হোয়েন ফিমেল রিসিভস দ্য স্পার্মস ফ্রম হার মেল পার্টনার্স, সেই স্পার্মস কিন্তু ইউটেরাসে পৌঁছাচ্ছে, কিন্তু ইউটেরাসে গিয়ে ফ্যালোপিয়ান টিউবে যাচ্ছে, কিন্তু কই এদের ভিতরে তো যেতে পারবে না, কারণ এগুলি কি আছে, এই জায়গাটা কেটে দেওয়া আছে। তো এই ধরনের কিছু প্র্যাকটিস আছে ইন বার্থ কন্ট্রোলস। ঠিক আছে, এগুলো হচ্ছে সার্জিক্যাল মেথডস অফ বার্থ কন্ট্রোল। আর এনিওয়ে, এবার এই নানা ধরনের যেগুলি কন্ট্রাসেপটিভ সম্পর্কে আমরা অবশ্যই পরে আগামী ক্লাসগুলিতে আমরা জানবো। তবে আজকের ক্লাসের জন্য আমরা জানবো অ্যাকচুয়ালি অ্যাবাউট ভেরিয়াস ন্যাচারাল প্র্যাকটিসেস অর প্রসেস অফ কন্ট্রাসেপটিভস অর বার্থ কন্ট্রোল সম্পর্কে, যেটা ন্যাচারাল মেথডস অফ বার্থ কন্ট্রোল কি কি ধরনের আছে। আমি কিন্তু অল্প আগে নামগুলি বলেছিলাম যে ন্যাচারাল বার্থ কন্ট্রোলের যে ন্যাচারাল প্রসেস, সেটা একটা হচ্ছে পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স, একটা হচ্ছে কয়টাস ইন্টাররুপ্টাস, আর একটা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। আমরা এই তিনটা বিষয় এখন অল্পটুক এই বিষয়ে জানকারি নিব। প্রথমে আমি আলোচনা করছি পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স নিয়ে। অ্যাকচুয়ালি পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স কি, এটা একটা কিন্তু ন্যাচারাল প্রসেস অফ বার্থ কন্ট্রোল। ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মেনস্ট্রুয়েশন পিরিয়ডস। আর এই ব্যাপারটা বুঝতে গেলে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে লাগবে। আর মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে কিন্তু আমি আগের ভিডিওগুলোতে ক্লাস করে দিয়েছি। যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে, তাহলে সেই মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে আমার যেটা ভিডিও আছে, যেটা ক্লাস আমি করে দিয়েছি, সেটা একবার দেখে নিলে হলো। এনিওয়ে, এখানে বলা হয়েছে যে সময়টা মেনস্ট্রুয়েশন চলে, আমি এটা একদিন ধরছি, 1 2 3 4, অর্থাৎ মোটামুটি 3 5 বা 7 দিন ধরে মেনস্ট্রুয়েশন চলে। এটা ভ্যারি করতে পারে বিভিন্ন, দিস ইজ দ্য ব্লিডিং ফেজ। তো বলা হয়েছে যে এ উইক বিফোর অ্যান্ড এ উইক আফটার, মাইন্ড ইট, এ উইক বিফোর অ্যান্ড এ উইক আফটার menses is considered the safe period for sexual intercourse. যদি আমরা ন্যাচারাল প্র্যাকটিস বা ন্যাচারাল প্রসেসের দ্বারা যদি বার্থ কন্ট্রোল করতে যাই, তাহলে এটা আমাদেরকে মেনে চলতে হবে। এই ক্যালেন্ডারটা আমাদেরকে মেনে চলতে হবে যে যেদিন থেকে মেনস্ট্রুয়েশন আরম্ভ হয় এবং এই যে ব্লিডিং ফেজ যেদিন শেষ হয়, স্টপ হয়, সেখান থেকে আরম্ভ করে পরবর্তী 7 দিন, ঠিক আছে। আর যেদিন মেনস্ট্রুয়েশন আরম্ভ হবে তার আগের 7 দিন, আমি যদি এখানে কাউন্ট করি, তো 1 2 3 4 5 6, অর্থাৎ 23rd ডে থেকে আরম্ভ করে 28th ডে, এই কটা দিন, 1 2 3 4 5 6, ঠিক আছে, এই যে 6-7 দিন তারপরে মেনস্ট্রুয়েশন আরম্ভ করলো, এই পিরিয়ডটা কিন্তু সেফ পিরিয়ড। এই সময় যদি আনপ্রোটেক্টেড সেক্সও করা যায়, কোনো ধরনের প্রেগনেন্সির চান্স থাকে না। ঠিক তেমনি বলা হয়েছে যে যেদিন মেনস্ট্রুয়েশন স্টপ হয়, অর্থাৎ ব্লিডিংটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, তারপর তো আরম্ভ হবে ফলিকুলার ফেজ। তো যেদিন ব্লিডিং বন্ধ হয় তার থেকে আরম্ভ করে নেক্সট 7 দিন, সেটা কিন্তু একটা কনসিডার করা হয়েছে, সেটা একটা সেফ পিরিয়ড হিসাবে কনসিডার করা হয়েছে ফর দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স, যদি আমরা বাচ্চা না চাই। কিন্তু এরপর, অর্থাৎ মেনস্ট্রুয়েশনের 7 দিন পার হয়ে গেল, তার পরের পিরিয়ডটা কিন্তু ফার্টাইল পিরিয়ডস। এই পিরিয়ডটা কিন্তু ফার্টাইল পিরিয়ডস, কারণ এই সময় এই পরের যে পিরিয়ডটা আছে, এই পিরিয়ডটাতে কিন্তু ওভুলেশনের সময়, ঠিক আছে, এই সময় ওভুলেশন হবে।
তাই এখানে যে আইডিয়াটা, দ্য মেইন আইডিয়া হুইচ ওয়ার্কস বিহাইন্ড ইট, এই যে আমি হিসাবটা বললাম, একটা ক্যালেন্ডারের কথা আমি বললাম, তার পিছনে যেটা আইডিয়া কাজ করছে, সেই আইডিয়াটা কি? নাম্বার ওয়ান, ওভুলেশন অকার্স অন অ্যাবাউট দ্য 14th ডে, মেবি 13th ডে, মেবি 15th, 16th or 17th ডে, কারণ এটা ভ্যারি করবে। এটা যে 14 দিনের দিনেই যে ওভুলেশন হবে সেটা না, এটা ভ্যারি করতে পারে। এমনকি ওভুলেশনের পর যেটা এগ রিলিজ হবে সেটা 14 দিনের দিন রিলিজ হলো যে ওই দিনই নষ্ট হয়ে যাবে সেটা না, একটা রিলিজ হওয়ার পর সেটা ফার্টাইল অবস্থায় থেকে যায় আগামী 1-2 দিন। যদি এরকম হয় যে 15 দিন ওভুলেশন হলো, সেদিনে একটা মরে যাবে না, ইট উইল নট ডাই, সেটা 16-17 তারিখ পর্যন্ত সেটা সার্ভাইভ করে থাকবে উইদিন দ্য ফ্যালোপিয়ান টিউব। এবং এটাও আমাদের জেনে রাখা ভালো যে স্পার্ম রিমেইনস অ্যালাইভ ফর অ্যাবাউট 3 days, যে আজকে হয়তো দেখা গেল যে ওভুলেশন হয়নি, ওভুলেশন হয়তো দেখা যাচ্ছে 14 দিন ওভুলেশন হলো, অ্যান্ড ফিমেল গেট ইনভলভড ইন সেক্স অন 13 ডে অর 12th ডে, 2 দিন আগে, ওভুলেশনের 2 দিন আগে সে ইনভলভ হয়েছে ইন সেক্স, তাহলে কিন্তু এটা ভাবলে চলবে না যে সেখানে প্রেগনেন্সির কোনো চান্স নাই, কারণ স্পার্ম শরীরের ভিতরে কিন্তু আগামী 3-4 দিন কিন্তু সেখানে অ্যালাইভ অবস্থায় থাকতে পারে। ঠিক আছে? সো thus this method actually may reduce the chances of pregnancy by about 80%, not 100%, কারণ এটা একটা ক্যালেন্ডার তো, আর এগুলি ভ্যারি করে এক্স্যাক্টলি কখন ওভুলেশন হবে কখন হবে না, আগে পিছিয়ে হতে থাকে। তো এক্স্যাক্টলি এটার উপরে 100% কিন্তু আমরা রিলাই করতে পারি না। তথাপি মেডিকেল এক্সপার্টস যারা, তারা এখানে বলেছে যে দিস কাইন্ডস অফ মেথডস অ্যাকচুয়ালি মে রিডিউস দ্য চান্স অফ প্রেগনেন্সি বাই অ্যাবাউট 80%, not 100%. And the practice is so called periodic abstinence. Why? যে এই যেটা প্র্যাকটিস, যে প্র্যাকটিসটাকে কেন পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স বলা হয়েছে? ঠিক আছে, বিকজ ইট রিকোয়ার্স রিফ্রেইনিং অর অ্যাভয়েডিং ফ্রম সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যান্ড ওভুলেশন ইজ এক্সপেক্টেড টু অকার। অর্থাৎ যে সময় ওভুলেশনটা হবে, ঠিক আছে, যে সময় ওভুলেশন হতে পারে, সেটা তো কোনো ঠিক নেই যে 14 দিনের দিনই হবে, আমি তো বললাম সেটা তো নাও হতে পারে, 13 দিনের দিন হতে পারে, 12 দিনের দিন হতে পারে। কাজে এই সময়টা আমাদেরকে সাবধান থাকতে লাগবে। কাজেই মেনস্ট্রুয়েশনের পরের 7 দিন ঠিক আছে, কিন্তু তারপরে 7 দিনের পর থেকে কিন্তু ব্যাপারটা রিস্কি হয়ে যায়। ঠিক আছে? তো সেই সময় অ্যাকচুয়ালি যৌন মিলন থেকে বিরত থাকলে অযাচিত যেটা গর্ভ অবস্থাকে প্রতিরোধ করা সম্ভব হবে, তখন আনওয়ান্টেড প্রেগন্যান্সিটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। কাজেই পিরিয়ডিক অবস্টিনেন্সে বলা হয়েছে যে কোন সময় সেক্সুয়াল ইন্টারকোর্স করলে অযাচিত গর্ভাবস্থা প্রতিরোধ করা সম্ভব, সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন আরম্ভ হওয়ার আগের 7 দিন আর মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার পরের 7 দিন, এই দুই দিকে কিন্তু সেফ, কিন্তু মাঝখানের সময়টা কিন্তু এটা ফার্টাইল পিরিয়ড ফর দি ওমেন্স। এনিওয়ে, এবার আমরা আলোচনা করছি আরেকটি ন্যাচারাল প্রসেস, দ্যাট ইজ দ্য কয়টাস ইন্টাররুপ্টাস। কয়টাস ইন্টাররুপ্টাস অর উইথড্রল প্রসেসও বলে বলা হয় এটাকে। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ওল্ডেস্ট মেথড অফ দি বার্থ কন্ট্রোলস। It involves the withdrawal. The process actually involves the withdrawal of the penis from the vagina by the male before ejaculations, so that the semen is not deposited in the vagina and there is no fertilization. তো এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে পুরানো একটা মেথডস অফ বার্থ কন্ট্রোল, ন্যাচারাল প্রসেস অফ বার্থ কন্ট্রোল। সেখানে কি করা হয়, when female and male get involved in sexual intercourse, this is the vagina and this is the penis, এবং পুরুষের যখন মনে হবে, মেল পার্টনারের যখন মনে হবে যে তার এই সময় বীর্যপাত হতে পারে, ঠিক আছে, আমি আবার রিপিট করছি, when female and males get involved in sexual intercourse, আর ওই সময় যখন মেল পার্টনারের এরকম মনে হবে যে তার এই মুহূর্তে বীর্যপাত হতে পারে, ঠিক তার আগেই
তার যেটা পেনিস সেটা স্ত্রীর যোনির থেকে সেটাকে বের করে নিয়ে আসতে হবে, এবং বীর্যপাতটা অর্থাৎ যেটা সেমেন, যেটা ডিসচার্জ বা সেমেন যেটা ইজাকুলেশনস হবে সেটা বাইরে করতে হবে। কোনো অবস্থাতেই পুরুষ অর্থাৎ যে মেল পার্টনার সে যাতে স্ত্রীর যেটা ভ্যাজাইনা তার ভিতর যাতে ইজাকুলেট না করে। ঠিক আছে, কারণ একবার যদি পুরুষ স্ত্রীর ভ্যাজাইনার মধ্যে যদি সেমেন ইজাকুলেশন করে দেয়, বীর্যপাত করে দেয় এখানে, তাহলে সেটা প্রেগনেন্সি এসে যেতে পারে। সো দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট মেথডস অফ বার্থ কন্ট্রোল। ঠিক আছে, এবার আরেকটি প্রসেস হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। দিস ইজ অ্যানাদার ন্যাচারাল প্রসেস অফ বার্থ কন্ট্রোল, ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। অ্যান্ড অ্যাকচুয়ালি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এটা এখানে কি বলা হয়েছে এখানে, it is based on the fact that ovulations and therefore the menstrual cycle do not occur during the intense lactations following childbirth. এটা মনে রাখতে হবে যে সন্তান জন্ম দেওয়ার পর যখন ল্যাকটেশন পিরিয়ডটা চলতে থাকে ওই সময় কিন্তু কোনো ধরনের ওভুলেশনও হয় না, আর কোনো ধরনের মেনস্ট্রুয়েশনও হয় না। টেম্পোরারিলি ওভুলেশন অ্যান্ড মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায় সন্তান জন্ম দেওয়ার পর, কারণ ওই সময় মা ইন্টেন্স ল্যাকটেশনস পিরিয়ডে থাকে। ঠিক আছে, সো অ্যাজ এ রেজাল্ট চান্সেস অফ প্রেগনেন্সি ইজ অলমোস্ট নীল অ্যাজ লং অ্যাজ মাদার ল্যাকটেটস ফুললি। ঠিক আছে, বাট দিস মেথড ইজ ইফেক্টিভ অনলি আপ টু ম্যাক্সিমাম পিরিয়ডস অফ 6 months, কারণ এই মার সন্তান জন্ম দেওয়ার পর তার যেটা ল্যাকটেটিং পিরিয়ডস, ঠিক আছে, সেটা বাচ্চা যে মার গাখির খেয়ে থাকার ব্যাপারটা সেটা মোটামুটি 5-6 মাস পর্যন্ত ঠিক থাকে, ঠিক 5-6 মাস পর্যন্ত চলে। কিন্তু তারপরে কি হয়, ল্যাকটেশনও কমে যায়, মার গাখিরও কমে যায়, তারপরে কিন্তু ধীরে ধীরে মার শরীরে কি হয়, নর্মাল যেটা মেনস্ট্রুয়াল সাইকেল সেটা আবার শুরু হয়ে যায়। কাজেই এই যেটা ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, এ ফ্যামিলি প্ল্যানিং মেথড ফর ব্রেস্ট ফিডিং ওমেন্স, ইট ফাংশনস অনলি ফর দ্য পিরিয়ডস অফ 5 or 6 months আফটার গিভিং বার্থ, জন্ম দেওয়ার পর। আর এটার পিছনে কারণ হচ্ছে হাইপার প্রোল্যাকটিনেমিয়া। অ্যাকচুয়ালি আফটার গিভিং বার্থ, বাচ্চা জন্ম দেওয়ার পর মার শরীরে প্রোল্যাকটিন হরমোনের মাত্রাটা অনেক বেশি হয়ে যায়, আর সেটা দরকার আছে, নাহলে তার ব্রেস্ট মিল্কটা তৈরি হবে না, মার শরীরে গাখির তো তৈরি হবে না। কাজে এই যেটা প্রোল্যাকটিন হরমোন বেশি হয়ে গেলে, দ্য কন্ডিশন ইজ কল দি হাইপার প্রোল্যাকটিনেমিয়া। হ্যাঁ, ঠিক আছে, তার যেটা ফিডব্যাক ইফেক্ট, সেটাতে কি হয়, ওভুলেশন সেটা স্টপ হয়ে যাবে, এবং টেম্পোরারিলি যেটা রেগুলার যেটা মেনস্ট্রুয়াল সাইকেল সেটাও বন্ধ হয়ে যায়। সেজন্য বলা হয়েছে যে এই সময় এই বাচ্চা জন্ম দেওয়ার পর ডিউরিং দি হোল ল্যাকটেটিং পিরিয়ডস আপ টু 6 months দ্যাট ইজ সেফ, কারণ এই সময় না ওভুলেশনস হয় আর না এই সময় কোনো ধরনের মেনস্ট্রুয়েশন সাইকেল চলে। কাজে সেই সময় যদি if female get involved in sexual intercourse, so there is no chance of pregnancy. So that was all in today's class, my dear students, and in the next class I will give you informations about the various artificial contraceptives, অর্থাৎ কন্ডম, আইউডিস, ফেমিডমস, কন্ট্রাসেপটিভ পিলস, ইমপ্লান্টস, এগুলি কি করে ফাংশনস করে সেগুলি সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। And thank you very much for learning with me. Thank you.